অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় ফের বেনজির দুর্নীতির অভিযোগ। সেবাশ্রয় ক্যাম্পে ছড়িয়ে ছিটিয়ে সরকারি মেডিকেল কলেজে বানানো ল্যাব রিপোর্ট। সেবাশ্রয় ক্যাম্পে রোগীদের পরীক্ষা নিরীক্ষা হতো ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের ল্যাবে, আর সরকারি হাসপাতালে ল্যাবে তৈরি সেবাশ্রয় রোগীদের রিপোর্ট, যে রিপোর্টে কিন্তু ডাক্তারদের নাম নেই, সই নেই, এমনকি রেজিস্ট্রেশন নম্বর পর্যন্ত নেই। সেবাশ্রয় নিয়ে নানান অভিযোগ উঠেছে, নানান বেনিয়মের বিষয় সামনে এসেছে। ফলতাতে বিডিও অফিসের মাঠে বসেছিল সেবাশ্রয় 2-এর মডেল ক্যাম্প। সেই রকমই একটি মডেল ক্যাম্পের ভেতরে আমরা রয়েছি। পরপর সার দিয়ে সেই মডেল ক্যাম্প যখন হয়েছিল তখন নানান বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের বসার জায়গা করা হয়েছিল, রোগী দেখার ঘর করা হয়েছিল। সেখানে ইএনটি রয়েছে, ডার্মাটোলজি রয়েছে, কার্ডিওলজি রয়েছে, গ্যাস্ট্রোএন্টেরোলজি রয়েছে, একাধিক বিভাগের ঘর করা হয়েছিল। কিন্তু যে ল্যাব বলে যে ঘরের বাইরে লেখা রয়েছে, সেই ঘরের ভেতরে উকি দিলেই চোখ কপালে উঠে যাবে। কেন? তার কারণ ল্যাবের ভেতরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে যে কাগজগুলো, তার গায়ে কি লেখা রয়েছে? তার গায়ে লেখা রয়েছে ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, সেন্ট্রাল ল্যাব রিকুইজিশন কাম রিপোর্ট। এরকম গোছা গোছা রিপোর্ট পড়ে রয়েছে সেবাশ্রয় 2-এর ক্যাম্পের ভেতরে। এবং সবথেকে চাঞ্চল্যকর বিষয়টা হচ্ছে কোনো রিপোর্টে, কোনো ল্যাব রিপোর্টে কোনো চিকিৎসকের সই নেই। আমরা যদি একটা একটা করে দেখি, তারিখ কি রয়েছে? তারিখ রয়েছে জানুয়ারি 2026, বেশিরভাগেরই জানুয়ারি 2026-এর তারিখ, কিন্তু কোনোটারই নিচে কোনো স্বাক্ষর নেই চিকিৎসকের। কে এই রিপোর্টটা বানিয়েছেন তা জানার কোনো উপায় এই মুহূর্তে আর নেই। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে পানুজা বিবির রিপোর্ট রয়েছে, সাবেরা খাতুনের রিপোর্ট রয়েছে, অনিমা চৌধুরীর রিপোর্ট রয়েছে, পড়ে রয়েছে এখানে আমরিবা দাসের রিপোর্ট রয়েছে, এখানে এস ঘোষ বলে একজনের রিপোর্ট, জহিরা বিবির রিপোর্ট, এবং বাকি যে কাগজগুলো রয়েছে সেগুলোও উল্টোলে দেখা যাবে যে সেগুলোও কিন্তু একাধিক রিপোর্ট, সবকটাই হেমাটোলজি বিভাগের রিপোর্ট। কিন্তু কোনোটাতেই কোনো রিপোর্টে কোনো স্বাক্ষর নেই এখানে। এবং একটা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের যখন কোনো রোগীর রিপোর্ট তৈরি হয় সেই ল্যাবের, সেখানে অবশ্যই সেই রোগীটি কোন আউটডোরে দেখিয়েছেন অথবা কোন বিভাগে তিনি ভর্তি রয়েছেন সেই বিষয়টা উল্লেখ থাকে। এখানেও রয়েছে, যেহেতু সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, তার একটা ছাপানো ফরম্যাট রয়েছে। সেই ফরম্যাটে এখানে লেখা রয়েছে ওপিডি নেম স্ল্যাশ দিয়ে রয়েছে ওয়ার্ড নাম্বার, অর্থাৎ কোন ওয়ার্ড অথবা ওয়ার্ডে রোগী ভর্তি রয়েছেন অথবা কোন ওপিডিতে রোগীকে দেখানো হয়েছে। এখানে অদ্ভুতভাবে ওপিডি নেম এবং ওয়ার্ড নেমের পাশে লেখা রয়েছে সেবা, অর্থাৎ সেবাশ্রয়ের সংক্ষিপ্ত একটা শব্দ এখানে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ এটা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের রোগীদের নয়, এই রিপোর্ট সেবাশ্রয় ক্যাম্পের। কিন্তু কিভাবে, কেন ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ, রাজ্যের সরকারি একটি মেডিকেল কলেজ, সেখানে সেবাশ্রয় ক্যাম্প থেকে পাঠানো রোগীদের নমুনা যাবে এবং সেগুলি পরীক্ষা হবে, এবং সেখানে সরকারি হাসপাতালের কোনো ওয়ার্ড বা ওপিডির উল্লেখ থাকবে না, শুধু লেখা থাকবে সেবা, এবং নিচে কোনো চিকিৎসকের স্বাক্ষরও থাকবে না, তার কোনো রেজিস্ট্রেশন নাম্বার থাকবে না। এ ঘটনা নজিরবিহীন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে সারি সারি রিপোর্ট পড়ে রয়েছে, প্রত্যেকটার গায়ে ওয়ার্ড এবং ওপিডি হিসেবে লেখা রয়েছে সেবা, প্রত্যেকটাই লেখা রয়েছে ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল, এবং রোগীদের নাম রয়েছে, তার রিপোর্ট, রক্তের রিপোর্ট কি এসেছে সেই বিষয়টা উল্লেখ রয়েছে, কিন্তু কোথাও কোনো চিকিৎসকের স্বাক্ষর নেই এতগুলি কাগজের মধ্যে একটিতেও। এটাই ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে যে তাদেরকে এ কাজ করতে বাধ্য কারা করেছিল, এবং তারা কি সরকারের থেকে অনুমতি নিয়ে তারপর সেবাশ্রয়ের রোগীদের এই রিপোর্ট তৈরি করেছিলেন? যদি তারা সে কাজ করে থাকেন তাহলে রিপোর্টে কেন চিকিৎসকের নাম নেই, চিকিৎসকের স্বাক্ষর নেই, চিকিৎসকের রেজিস্ট্রেশন নাম্বার নেই? কেন একটা মেডিকেল ক্যাম্প থেকে যাওয়া রোগীদের নামের পাশে ওয়ার্ডের জায়গায় শুধু সেবা উল্লেখ করে দেওয়া হলো? এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু এখনও পাওয়া যায়নি। স্বাস্থ্য ভবন গোটা ঘটনাটার তদন্ত করছে এবং দেখা হচ্ছে
কোন চিকিৎসক এই কাজ করেছেন এবং সেই চিকিৎসককে এই কাজ করতে বাধ্য করা হয়েছিল কিনা এবং তিনি কার অনুমতিতে এই কাজটা করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় ক্যাম্পে ফের বেনজির দুর্নীতি। আর গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চরম হুঁশিয়ারি দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে ভাইপো একবার ঢুকলে আর বেরোবে না। একটি বড় স্ক্যাম সামনে এসেছে, ভাইপোর সেবাশ্রয় ক্যাম্পের স্ক্যাম। কি বলেছিলেন গতকাল মুখ্যমন্ত্রী শুনুন। একটি বড় স্ক্যাম সামনে এসেছে, ভাইপোর সেবাশ্রয় ক্যাম্পে স্ক্যাম। ইতিমধ্যে আমাদের বিষ্ণুপুর পিএসএ একাধিক কেস আমাদের ফাইল হয়েছে, এফআইআর। এই চিটিংবাজটা দেখুন, বাচ্চাটার হাত গেছে, দেখুন দেখুন আরেকটা বাচ্চাকে কিভাবে বিকলাঙ্গ করেছে দেখুন। এই দিদির পাটা গেছে দেখুন। এ যেটা করেছে এই চিটিংবাজ ভাইপো, আল্ট্রাসোনোগ্রাফি মেশিন বাইরে নিয়ে গেছে, এক্সরে মেশিন বাইরে নিয়ে গেছে, সরকারি হসপিটালের ডাক্তারদের বাইরে নিয়ে গেছে, মেডিকেল কলেজের স্টুডেন্ট মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে। মেডিকেল কলেজের স্টুডেন্ট ডাক্তার হতে পারে, চিকিৎসা করতে পারে? তো একবার ঢুকলে বেরোবে না, এ তো খুনের মামলা। একে কেউ বাঁচাতে পারবে না, এই চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না। আগে তো সবকে তুলবো। কাউকে ছাড় দেওয়া হবে না, সেবাশ্রয় নিয়ে চরম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। আর এই নিয়ে কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত তৃণমূলের কি বক্তব্য, কুণাল ঘোষ এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শোনাবো পরপর। যাকে রাজনৈতিক টার্গেট করা হচ্ছে তিনি তো বিধানসভার সদস্য নন, ফলে তিনি তো আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ পাচ্ছেন না, ফলে তিনি তো এমপি। তো তাহলে বিজেপি লোকসভায় বিষয়টা তুলুক না। সেবাশ্রয় নিয়ে যা যা সমস্যা লোকসভায় বিজেপির এমপিরা তুলুন, সেখানে তো এমপি ডায়মন্ড হারবার তার বক্তব্য রাখার সুযোগ পাবে। যে ব্যক্তি বিধানসভার সদস্য নন তাকে সবাই মিলে একটা অনুপস্থিত, যিনি বিধানসভায় আত্মপক্ষ সমর্থন করতে পারবেন না, তাকে বারবার আক্রমণ করে বিধানসভায় কী লাভ আছে? আমি সেবাশ্রয়কে ডিফেন্ডও করছি না, সাপোর্টও করছি না, বাট যে ব্যক্তিকে টার্গেট করা হচ্ছে বিধানসভায়, আর বাকিটা আইনের পথে যেখানে অভিযোগ আছে পুলিশ তদন্ত করবে, যারা সেবাশ্রয়ের অর্গানাইজার তারা আইনে বুঝবেন। এটার সঙ্গে মানি লন্ডারিং এর একটা সম্পর্ক আছে বলে আমার ধারণা। আমি এটা যেখানে জানাবো ঠিক করেছি। সেবাশ্রয় ক্যাম্পে কি হয়েছে, একাধিক মানুষের হাত পা কেটে বাদ চলে গেছে, যারা ডাক্তারই নন, হোমিওপ্যাথিক ডাক্তার, তাদের জোর করে ভয় দেখিয়ে সেবাশ্রয় ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। ডাক্তারি পাশ করেননি, গতকাল তো বিধানসভায় এরকম চিঠি পর্যন্ত পড়া হলো যে কি করতে বলা হয়েছে, মানে কেন গেছেন যারা ডাক্তার নন, মানে ডাক্তারি পাশ না করলে তো আর ডাক্তার নন, সেরকম লোককে প্রাণের ভয় দেখিয়ে ওই সেবাশ্রয় ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। এই যে চোখ দেখাতে বাগরোল বিদেশ যেতে চাইছে, আমি বলছি চোখ দেখার বিদেশ যাওয়ার দরকার কি, সেবাশ্রয় ক্যাম্প আছে তো, সেবাশ্রয় ক্যাম্পে চোখের ট্রিটমেন্ট হোক। এত মানুষের ওনার কল্যাণে হাত পা চলে গেল, আর সরকারি ইনফ্রাস্ট্রাকচার যদি উনি ব্যবহার করতে পারলেন, মুখ্যমন্ত্রী তৎকালীন কেন পারমিশন দিলেন? যে কোনো এমপি চাইলে কি এই পারমিশন পাওয়া যাবে? আর ফলতার সেবাশ্রয় ক্যাম্পে এবার হদিশ মিলল ঝাঁ চকচকে অ্যান্টি চেম্বার। শীতাতপ নিয়ন্ত্রিত সুবিশাল অ্যান্টি চেম্বারের সঙ্গে অ্যাটাচ বাথরুমও রয়েছে। অভিষেক না পুষ্পা, কার জন্য তৈরি হয়েছিল এই অ্যান্টি চেম্বার?
বৃহৎ আকারে তৈরি করা হয়েছিল সেবাশ্রয় 2-এর মডেল ক্যাম্প, যা হার মানাবে যে কোনো সিনেমার সেটকে, যা কোটি কোটি টাকা খরচা করে তৈরি করা হয়, অথবা কলকাতার নামী বড় পুজো প্যান্ডেল, থিমের পুজো, সেখানে যে কোটি কোটি টাকা ব্যয় মণ্ডপ তৈরি হয়, সেট তৈরি হয়, ঠিক সেরকম। কিন্তু এখানে চিকিৎসকদের বসার জায়গা রয়েছে, রোগীরা কোথায় যাবেন, কোথায় বসবেন, কোথায় কি পরীক্ষা নিরীক্ষা হবে, সমস্ত কিছু রয়েছে। কিন্তু তার মাঝখানে একটা জিনিস চোখ টানতে বাধ্য, তা হচ্ছে এই অ্যান্টি চেম্বার কথাটা। এই অ্যান্টি চেম্বার কার জন্য তৈরি হয়েছিল? চিকিৎসকেরা চেম্বারে বসেন রোগী দেখতে, রোগীরা সেখানে যান, কিন্তু সেটা অ্যান্টি চেম্বার নয়। সেবাশ্রয় 2-এর যে ক্যাম্প, সেই সেবাশ্রয় 2-এর ক্যাম্পে এসে এই অ্যান্টি চেম্বারের দেখা পাওয়া গেল। এই অ্যান্টি চেম্বারের ভেতরে কি আছে চলুন একবার দেখা যাক। এই অ্যান্টি চেম্বার একেবারে শীততাপ নিয়ন্ত্রিত একটা ঘর তৈরি করা হয়েছিল, যেখানে সুন্দরভাবে সাজানো গোছানো পুরোটা। এখানে আমরা দেখতে পাচ্ছি হয়তোবা এখানে কোনো টেলিভিশন সেট ছিল, তার ব্যবস্থা করা রয়েছে। এখানে একেবারে সুদৃশ্য ঘর, এখানে ফল সিলিং করে দেওয়া রয়েছে আলাদা করে। ঘরের মধ্যে যদিও এখনও এই মুহূর্তে কোনো আসবাব নেই, হয়তো ছিল সে সময়, কিন্তু এই অ্যান্টি চেম্বার কী প্রয়োজনে তৈরি করা হয়েছিল তার কোনো উত্তর কিন্তু পাওয়া যায়নি। আমরা দেখতে পাচ্ছি অ্যান্টি চেম্বার লাগোয়া একটা শৌচাগার রয়েছে, স্বাভাবিকভাবেই সেটা রোগীদের ব্যবহারের জন্য নয়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একেবারে সুদৃশ্য শৌচাগার বানানো রয়েছিল অ্যান্টি চেম্বারের লাগোয়া। কিন্তু একটা মেডিকেল ক্যাম্পে এই অ্যান্টি চেম্বার কিসের প্রয়োজনে বানানো হয়েছিল, কারাই বা এই চেম্বার ব্যবহার করেছিলেন, কাদের জন্য এই চেম্বারের ঘরের দরজা খোলা হতো, কারা ঢুকতেন, কতক্ষণ থাকতেন, এসব প্রশ্নের কিন্তু কোনো উত্তর এই মুহূর্তে পাওয়ার কোনো জায়গা নেই। শুধু জলজল করছে লেখাটা অ্যান্টি চেম্বার, যেখানে অন্য আর 5টা বিভাগের নাম রয়েছে, বিভাগ রয়েছে, রোগী দেখার জায়গা রয়েছে, আর সব শেষ ঘরটা অ্যান্টি চেম্বার। এই অ্যান্টি চেম্বার কার নির্দেশে তৈরি করা হয়েছিল, কে বানিয়েছিলেন, তার কোনো উত্তর অবশ্যই তদন্তকারীরা ভবিষ্যতে খুঁজে পান কিনা সেদিকে নজর রাখতে হবে। অ্যান্টি চেম্বার কেন আমি তো এটা বলতে পারছি না। এটা সেই হাসিনা নাকি ওই আয়না ঘর ছিল, সেই টাইপের কিছু আর কি। কোনো অবৈধ কাজকর্ম হতো কিনা সেটা তদন্ত করলেই বোঝা যাবে। এবং সেখানে কি 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 টেবিল চেয়ার পেয়েছেন, খাট পেয়েছেন কি? তো আমার মনে হচ্ছে যে আমি তো এখন পর্যন্ত কোনো ক্যাম্পে এই টাইপের কোনো দেখিনি যে অ্যান্টি চেম্বার। আর আপনি যে মেডিকেলে যে সমস্ত ল্যাব রিপোর্টগুলো পেয়েছেন তাতে যে ডাক্তারের সই নেই, এইটা তদন্তকারী সংস্থা দেখা উচিত যে ডায়মন্ড হসপিটাল থেকে এই কাগজগুলোকে পাঠানো হতো এবং যে সমস্ত লোকেরা আসতো তাদের নাম এবং ফলস রিপোর্ট দেখিয়ে নিচের তলাটা শুধুমাত্র ডায়মন্ড কলেজের ল্যাব টেকনিশিয়ানের সিগনেচার জন্য রেখে দেওয়া হতো কিনা। অর্থাৎ হসপিটাল থেকে ব্লাড কিটগুলো এবং বিভিন্ন যে ল্যাবের যে মেটেরিয়ালসগুলো সেগুলো বিক্রির কোনো চক্র আছে কিনা। যেই রিপোর্টগুলো সেখানে দেখিয়ে দিত যে পেশেন্ট এসেছিল হসপিটালে, অথচ একটা কোটি কোটি টাকার একটা মেটেরিয়ালস এবং যে সমস্ত ল্যাব কিট সেগুলো সব বিক্রির করা হতো কিনা, এটাও তদন্তের আওতায় আনা প্রয়োজন। এবং প্রাথমিকভাবে সিএমএইচ, 2 সিএমএইচ, একজন তো প্রমোশন পেয়ে গেছেন, এদের দুজনকে অবশ্যই তদন্তের আওতায় আনা উচিত। আমি জানি না যে সেবাশ্রয় এত বড় একটা দুর্নীতির পরেও সিএমএইচ কী করে প্রমোশন পেলেন। এই সেবাশ্রয় ক্যাম্পে ডাক্তারি পড়ুয়াদের দিয়ে চিকিৎসা করানো হতো বলে অভিযোগ, আর সেই ডিগ্রিহীন চিকিৎসকদের জন্য থাকতো ম্যানুয়াল। কোন রোগের কি ওষুধ, কি সেই ওষুধের ডোজ, ম্যানুয়ালে তার খোঁজ ছিল। ওই ম্যানুয়াল দেখেই চিকিৎসা চলতো, এমনই অভিযোগ সামনে এসেছে। সেবাশ্রয় ক্যাম্পে ডাক্তারি করতে আসা চিকিৎসকদের 90 থেকে 95% হচ্ছে হাতুড়ে, এ অভিযোগ উঠেছিল। হয় তারা ডাক্তারি ছাত্র, অর্থাৎ এখনও ডাক্তার হয়ে ওঠেননি, নয়তো তারা হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক কিন্তু অ্যালোপ্যাথ প্র্যাকটিস করছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তারা করতে পারছিলেন কি করে, তারা কি করে ওষুধ লিখছিলেন রোগীর সমস্যা শুনে। রোগীরা আলোকপাত করতে পেরেছিলেন, তারা বলেছিলেন যে অনেক সময় চিকিৎসক সেবাশ্রয় ক্যাম্পে তিনি রোগীর সমস্যা শুনে ফোনে গুগলের সহযোগিতা নিয়ে তারা প্রেসক্রিপশন লিখছেন। কিন্তু সেবাশ্রয় 2-এর মডেল ক্যাম্পে এসে দেখা গেল চোখ কপালে তুলে দেওয়ার মতো একটা ছবি। আমরা রয়েছি ইএনটি বিভাগের ঠিক বাইরে, আর ইএনটি বিভাগের ভেতরে পড়ে থাকা কয়েকটি কাগজের দিকে যদি আমরা চোখ দিই তাহলেই বিষয়টা বোঝা যাবে। ছাত্রছাত্রীরা যেরকম পরীক্ষার আগে সহায়িকার সাহায্য নেন
বিভিন্ন পড়া মুখস্থ করার জন্য। ঠিক এরকমই চিকিৎসকরা যারা এখানে ক্যাম্পে বসবেন তাদের জন্য এক প্রকার সহায়িকা বানিয়ে রাখা হয়েছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এরকম দুটি পাতা রয়েছে এবং এই দুটি পাতার মধ্যেই যাবতীয় ওষুধ, কি ওষুধ দিতে হবে রোগীদের তার বিবরণ রয়েছে। প্রথম পাতায় রয়েছে জেনারেল মেডিসিন অনলি ফর মেডিকেল ক্যাম্প এবং মডেল ক্যাম্প, অর্থাৎ এখানে জেনারেল মেডিসিনগুলি উল্লেখ করা হয়েছে। আর পরের পাতায় রয়েছে এখানে মডেল ক্যাম্পে কি ওষুধ আছে, ডার্মা মেডিসিন, নিউরো মেডিসিন, কার্ডিও মেডিসিন ভাগ করে দেওয়া আছে, অর্থাৎ রোগী হৃদযন্ত্রের সমস্যা নিয়ে এলে কি ওষুধ দিতে হবে, নিউরো সমস্যা নিয়ে এলে কি ওষুধ দিতে হবে, ডার্মা অর্থাৎ ত্বকের সমস্যা নিয়ে এলে কি ওষুধ দিতে হবে, এবং জেনারেল মেডিসিন অর্থাৎ সাধারণ অসুখ বিসুখ নিয়ে মানুষ এলে কীভাবে ওষুধ দিতে হবে। এখানেই শেষ নয়, ওষুধ কিভাবে দিতে হবে, কি ডোজে দিতে হবে, কোনটা ওয়ান্স ডেইলি দিনে একবার খাওয়ার কথা উল্লেখ করতে হবে, কোনটা বিডি অর্থাৎ দিনে দুবার খাওয়ার কথা প্রেসক্রিপশনে লিখতে হবে, তারও একটা সহায়িকা আকারে যেন বানিয়ে রাখা হয়েছে। আর এরকমই এই যেমন আমরা দেখতে পাচ্ছি যে ইএনটি বিভাগের এই ঘরের মধ্যে এটা পড়ে রয়েছে। আমরা যদি আশপাশের অন্যান্য ঘরগুলি দেখি তাহলেও কিন্তু সেই ছবিটা আরেকটু স্পষ্ট হবে যে এটা শুধুমাত্র যে ইএনটির ঘরে থাকা চিকিৎসক যিনি এখানে বসবেন তার জন্য এই সহায়িকাটা বানানো হয়েছিল এমনটা নয়। পরপর আমরা এখানে দেখতে পাচ্ছি আরও ঘর রয়েছে, যেমন এটা হচ্ছে স্ত্রীরোগ বিভাগের ঘর। স্ত্রীরোগ বিভাগের ঘরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঠিক ওই রকমই সহায়িকা আকারে বানানো নোট পড়ে রয়েছে, যেখানে বলে দেওয়া আছে যে কোন অসুখের সমস্যা নিয়ে রোগী এলে কি ওষুধ তাকে দিতে হবে। এই রকম তালিকা বা লিস্ট প্রত্যেকটা ঘরে ঘরে পড়ে রয়েছে। অর্থাৎ স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে এখানে আসা হোমিওপ্যাথ অ্যালোপ্যাথ চিকিৎসকেদের সহযোগিতার জন্য কি এই কাজ করা হয়েছিল? তাদের জন্য হাতে গরম একটা তালিকা প্রস্তুত করে দিয়েছিলেন কি একাংশের চিকিৎসকেরা, যাতে তারাও নিরুপদ্রবে নির্বিঘ্নে এবং একেবারে রোগীদের সমস্যা শোনা মাত্রই তারা প্রেসক্রাইব করে দিতে পারেন এবং তাদেরকে কোনো রকম সমস্যার মধ্যে পড়তে না হয়, তার জন্য এই প্রশ্নগুলো কিন্তু উঠছে। গতকালই সেবাশ্রয় নিয়ে হুঙ্কার দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছিলেন যে কাউকে ছাড়ার প্রশ্ন নেই, সঠিক সময় একেবারে পদক্ষেপ করা হবে। আমরা সমস্ত মেয়াদ উত্তীর্ণ ওষুধ বাজেয়াপ্ত করেছি। ডায়মন্ড হারবার ও নন্দীগ্রামের সরকারি অর্থ ব্যয় হয়েছে। রাজ্য পুলিশের সিআইডি এসটিএফ দিয়ে তদন্ত এবং অভিযান চলছে। কি বলেছিলেন শুনুন। এক্সরে মেশিন সিজ করেছি, আমরা ইউএসডি মেশিন সিজ করেছি, আমরা এক্সপায়ারি সমস্ত ওষুধ সিজ করেছি এবং এই খাতে পূর্ব মেদিনীপুর জেলা শাসক এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা শাসক ডায়মন্ড হারবার এবং নন্দীগ্রামের সেবাশ্রয় প্রকল্পের মাধ্যমে সরকারি যে অর্থ ব্যয় হয়েছে, সরকারি যে ডাক্তারদের ডিউটিতে লাগানো হয়েছিল সেগুলো আমরা করেছি। আমি মাননীয় সদস্য দেবাংশু পণ্ডা মহোদয় গতকাল যে অভিযোগ করেছিলেন তার ভিত্তিতে আমি সবাকে এবং বাংলার জনগণকে আশ্বস্ত করতে চাই যে আমরা এই ব্যাপারে রাজ্য পুলিশের সিআইডি এসটিএফ দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পুলিশকে নিয়ে তার সঙ্গে আমাদের মেডিকেল এক্সপার্টদের নিয়ে আমরা ব্যাপক অভিযান এবং ব্যাপক তদন্তের কাজ করছি। মানুষের জীবন নিয়ে যারা ক্ষতি করেছেন এবং এই ক্যাম্পে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রত্যেকটি অভিযোগকে এফআইআর হিসেবে ট্রিট করা হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.